নবাবের শহর মুর্শিদাবাদ, পূর্বের নাম ছিল মুকসুদাবাদ। সে সময় এই বাংলার রাজধানী ছিল ঢাকায়। তবে নবাব মুর্শিদ কুলি খাঁর হাতে প্রতিষ্ঠিত মুকসুদাবাদ থেকে হয়ে ওঠা মুর্শিদাবাদ শহর নবাবী আমলে বাংলা, বিহার ও ওড়িশার রাজধানী হিসাবে ব্যাপক উন্নতি লাভ করে। আর আজ আমরা সেই নবাবী আমলের মুর্শিদাবাদ শহরটিকেই ঘুরে দেখব আর আপনাদেরও দেখাবো, যাতে আপনারা এখানে ঘুরতে এলে আপনাদের সুবিধা হয়। তবে চলুন একদিনের এই মুর্শিদাবাদ ভ্রমণটি শুরু করা যাক। আমরা আমাদের ভ্রমণটি শুরু করছি আমাদের নিকটবর্তী কৃষ্ণনগর রেল স্টেশন থেকে। স্টেশন থেকেই আপনি শ্রী মায়াপুর ও নবদ্বীপধাম যাওয়া ও কৃষ্ণনগর শহরটিকে ঘুরে দেখার গাড়ি পেয়ে যাবেন। আপনাদের একটু জানিয়ে রাখি, এই প্রত্যেকটি জায়গারই সুন্দর ভিডিও অলরেডি এই চ্যানেলে দেওয়া আছে। আপনারা জাস্ট আই বাটনে ক্লিক করে ভিডিওগুলি দেখে নিতে পারেন। আশা করি ভালো লাগবে। কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন 1313 আপ কলকাতা লালগোলা হাজারদুয়ারি এক্সপ্রেস চলে এলো স্টেশনে। এই ট্রেনটিতে রিজার্ভেশনের পাশাপাশি জেনারেল কামরাও রয়েছে। তবে আমরা আগে থেকেই সিট বুক করেছি। ঘড়িতে 8:50 বাজতেই একদম রাইট টাইমে ছেড়ে দিল ট্রেন। জালনা দিয়ে গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এবারে আমরা চললাম নবাবের দেশে। ট্রেন ছাড়াও আপনি কিন্তু মুর্শিদাবাদ বাস বা প্রাইভেট গাড়িতে করেও যেতে পারেন। সকাল 10:25 নির্ধারিত সময়ের 4 মিনিট আগে এবারে আমরা পৌঁছে গেলাম নবাবের শহর মুর্শিদাবাদে। একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে এলাম স্টেশন থেকে। মুর্শিদাবাদে সারাদিন ঘোরার জন্য আপনি ঘোড়ার গাড়ি বা টোটো ভাড়া করতে পারেন, যেগুলি আপনি এই স্টেশন চত্বর থেকেই পেয়ে যাবেন। তবে আজ আমরা এই অশোকবাবুর টোটোটি 500 টাকা দিয়ে বুক করলাম সারাদিন ঘোরার জন্য। শুরুতেই আমাদের নজরে পড়ল স্টেশন সংলগ্ন এই পুরনো রেলের কামরাটি, যেটি এই স্টেশনের সৌন্দর্য অনেকাংশেই বাড়িয়ে তুলেছে। এবারে আমরা রওনা দিলাম নবাবের শহর মুর্শিদাবাদ এক্সপ্লোর করতে। বলা হয় এখানকার পুরনো দিনের বাড়িঘরে কান পাতলে আজও নাকি শোনা যায় ইতিহাসের করুণ কাহিনী। হয়তো কোনো একদিন এই পথ দিয়েই নিত্য যাতায়াত করতেন নবাব সাহেবরা। এসব ভাবতে ভাবতে প্রায় 10 মিনিটের যাত্রা শেষে প্রথমেই পৌঁছে গেলাম তোপখানার জাহানকোষা কামানটি দেখতে। নবাব মুর্শিদ কুলি খাঁ ও তার পরবর্তী নবাবগণ এই অংশে তাদের তোপখানা অর্থাৎ অস্ত্রাগার বানিয়েছিলেন। শাহজাহানের রাজত্বকালে সুবেদার ইসলাম খাঁর আদেশে 1637 সালে ঢাকার বিখ্যাত জনার্দন কর্মকর এই কামানটি নির্মাণ করেছিলেন। এই কামানটির দৈর্ঘ্য প্রায় 5.5 মিটার আর প্রস্থ 1.7 মিটার আর ওজন অনুমানিক 7900 কেজি। শোনা যায় নবাব মুর্শিদ কুলি খাঁ ঢাকা থেকে রাজধানী এখানে স্থানান্তরিত করবার সময় এই কামানটি এখানে নিয়ে আসেন। এটি একবার ব্যবহার করার জন্য প্রায় 17 কেজি বারুদের প্রয়োজন হতো। কথিত আছে এই জাহানকোষা কামানটি কোনো এক কারণে ক্রুদ্ধ হয়ে নদীপথে চলে যাবার সময় একটি অশ্বত্থ গাছ এটিকে জড়িয়ে ধরে এবং সেই অবস্থায় অনেককাল ছিল। সম্প্রতি সরকার বাহাদুর একে আলিঙ্গনমুক্ত করে এই উঁচু বেদির উপর স্থাপন করে রেখেছেন। জাহানকোষা কামানটি দেখে এবারে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। মিনিট 5-এর মধ্যেই পৌঁছে গেলাম মুর্শিদাবাদের বিখ্যাত এই কাটরা মসজিদে। শহরের উত্তর পূর্ব দিকে অবস্থিত এই মসজিদই হলো নবাব মুর্শিদ কুলি খাঁয়ের সমাধি মসজিদ। ভেতরে ঢুকতেই দেখতে পাবেন এনার মতো অনেক মানুষদের, যারা মুর্শিদাবাদের ঐতিহাসিক নিদর্শনের বিভিন্ন ধরনের বই এই চত্বরে বিক্রি করছেন। প্রয়োজন হলে আপনি এই বইগুলি সংগ্রহ করতে পারেন। আর তাছাড়া মুর্শিদাবাদের ঐতিহাসিক ঘটনাগুলি আরও জানার জন্য আপনি এনাদের গাইড হিসাবে সারাদিনের জন্য নিতে পারেন। মসজিদের এই বড় গম্বুজের উপরে উঠলে দেখা যায় মুর্শিদাবাদের অনেক অংশ। মসজিদের ভিতরে একসাথে প্রায় 2000 জন লোকের নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে। আর রয়েছে কোরআন পাঠের জন্য ছোট ছোট প্রকোষ্ঠ। নবাবের ইচ্ছানুসারে এখানে একটি বাজার স্থাপন করা হয়।
আর কাটরা শব্দের অর্থ হলো গঞ্জ বা বাজার। এই কারণেই এই মসজিদটিকে কাটরা মসজিদও বলা হয়। ঐতিহাসিক বিবরণী থেকে জানা যায়, মুর্শিদ কুলি খাঁ বার্ধক্যে উপনীত হলে মসজিদ সংলগ্ন অংশে নিজের একটি সমাধি ভবন নির্মাণের ইচ্ছা প্রকাশ করেন এবং এই মসজিদটি নির্মাণ করার ভার দেন তার বিশ্বস্ত অনুচর হিন্দু বিদ্বেষী ফরাশ খাঁয়ের উপর। ফরাশ খাঁ 1723 থেকে 24 সাল, মাত্র 2 বছরের মধ্যে এলাকার প্রায় সব দেব মন্দির ভেঙে তার সরঞ্জাম দিয়ে এই কাটরা মসজিদটি নির্মাণ করেন। আর 1725 সালে নবাবের মৃত্যুর পর এখানেই তাকে সমাধিস্থ করা হয়। আজও এই ভগ্নপ্রায় মুর্শিদ কুলি খাঁয়ের কাটরা মসজিদটি অতীতের নানা গৌরব বহন করে চলেছে। কাটরা মসজিদ দেখে এবারে আমরা চলে এলাম পাশেরই এই ফুটি মসজিদে। কাটরা মসজিদের পশ্চিম দিকে অসম্পূর্ণ অবস্থায় জঙ্গলের মধ্যে এই মসজিদটি অবস্থিত। এটি নির্মাণ করেছিলেন মুর্শিদ কুলি খাঁয়ের দৌহিত্র সরফরাজ খাঁ। মসজিদটি কাটরা মসজিদের অনুকরণে নির্মিত করা হলেও তবে সম্পূর্ণ হয়নি। এর মাত্র 2টি গম্বুজ রয়েছে, আর এই অসম্পূর্ণ মসজিদটিকে ফুটি মসজিদ বলে আখ্যা দেওয়া হয়েছে। ফুটি মসজিদ দেখে এবারে আমরা চললাম আমাদের নেক্সট স্পট কাঠগোলা বাগানের উদ্দেশ্যে। চলার পথেই দেখতে পাবেন প্রচুর আম বাগান, আর এই অঞ্চলের আমের সত্যি এক জগৎজোড়া খ্যাতি রয়েছে। প্রায় 10 মিনিটের যাত্রা শেষে এবারে আমরা পৌঁছে গেলাম কাঠগোলা বাগানের সামনে। বাগানে প্রবেশের মুখেই রয়েছে এই বড় নহবত গেটটি, যেখানে একসময় প্রহরীরা পাহারা দিতেন। ভিতরে প্রবেশ করে প্রথমেই আপনার নজরে পড়বে এখানকার গাছগাছালিতে ভরা প্রাকৃতিক সৌন্দর্য, যা আপনার খুবই ভালো লাগবে। প্রায় 250 বিঘা জমি নিয়ে এই কাঠগোলা বাগানটি নির্মাণ করিয়েছিলেন জিয়াগঞ্জের রাজা লক্ষ্মীপদ সিং দুগার, আর তাদের 4 ভাইয়ের উদ্দেশ্যে বাগানের চারদিকে 4টি অশ্বারোহীর মূর্তিও স্থাপন করা হয়েছে। জনপ্রতি 30 টাকা দিয়ে এবারে আমরা প্রবেশ করছি কাঠগোলা বাগানের মূল অংশে। এখানকার একটি বিশেষ আকর্ষণ হলো এই সুড়ঙ্গ পথটি। কথিত আছে এই গুপ্তপথটি ভাগীরথী গঙ্গা নদীর সাথে সংযুক্ত। নদীর জল ওঠানামা করলে এখানকার জলও ওঠানামা করে। এখান থেকে 2 কিলোমিটার দূরেই জগৎ শেঠের বাড়ি। জানা যায় এখানকার এই গুপ্তপথ দিয়েই নাকি জগৎ শেঠের বাড়িতে যাওয়া আসা যেত। ইংরেজ সাহেবরাও নাকি মাঝে মধ্যে এই পথ ব্যবহার করতেন। পাশেই রয়েছে বিখ্যাত শিল্পী মাইকেল অ্যাঞ্জেলোর আঙুল কাটা সুন্দর এই মূর্তিটি। গুপ্ত সুড়ঙ্গের সামনেই রয়েছে এখানকার মিনি চিড়িয়াখানা। চলুন এর ভিতরে প্রবেশ করা যাক। এই যে ছোট ছোট ঘরগুলি দেখতে পাচ্ছেন, এখানেই রয়েছে দেশ বিদেশের নাম না জানা নানান ধরনের পাখি, টিয়া, ময়না, কাকাতোয়া, আরো অনেক কিছু। চিড়িয়াখানার পিছনের দিকে রয়েছে সাজানো গোছানো মনোরম এই পার্কটি। কিছুটা সময় এখানে কাটাতে পারেন, ভালো লাগবে। চিড়িয়াখানার সামনেই রয়েছে এখানকার প্রধান আকর্ষণ এই প্যালেসটি নির্মাণ করা হয় 1870 সালে। এর ভেতরে রয়েছে বিনা সাপোর্টের কাঠের সিঁড়ি, লক্ষ্মীপদ সিং দুগারের সুদৃশ্য খাট, মার্বেলের টেবিল যার মধ্যে তাজমহলের মতো কাজ করা রয়েছে, আছে কোষ্টি পাথরের সিংহাসন, 18 ফুট উঁচু বেলজিয়াম কাচ ও আরও অন্যান্য, যেগুলি ক্যামেরা অ্যালাউ না থাকার জন্য আপনাদের দেখাতে পারলাম না। আর তাছাড়া এক যে ছিল রাজার মতো অনেক বাংলা ছবির শুটিং এখানে হয়েছে। প্যালেসের সামনেই রয়েছে এই বড় পুকুরটি। পুকুরের জলে রয়েছে বেশ অনেক রকমের রঙিন মাছ। একটু খাবার দিতেই মাছেরা আমাদের একদম কাছে চলে এসেছে।
মাছের পাশাপাশি এখানে রয়েছে অনেকগুলি রাজহাঁস, যারা এই পুকুরের সৌন্দর্য অনেকাংশেই বাড়িয়ে তুলেছে। প্যালেসের দক্ষিণ পূর্ব কোণে রয়েছে ভগ্নপ্রায় এই বাড়িটি। তবে বাড়িটির সংস্কার করলে হয়তো এখানকার সৌন্দর্য আরো বিকশিত হতো। এবারে আমরা এগিয়ে চললাম সামনের দিকে। এগুলি হলো মাছের সমাধি। এখানকার পুকুরের বড় বড় মাছগুলি মারা গেলে এইভাবেই সমাধিস্থ করা হতো। এখানে 2-3টে মাছের সমাধি আমাদের চোখে পড়ল। বাগানের মধ্যিখানে রয়েছে এই বড় মঞ্চটি, যেখানে আগেকার দিনে নৃত্যগীতের নাচ গান ও অন্যান্য অনুষ্ঠান পালন করা হতো। চারিদিকে ফুলের বাগান আর মাঝখানে জলসাঘর। সত্যি এ যেন নাচ গান ও আভিজাত্য রুচিবোধের এক অপূর্ব মেলবন্ধন। হাঁটতে হাঁটতে এবারে আমরা চলে এলাম কাঠগোলা বাগানের বিখ্যাত সেই পরেশনাথ মন্দিরের সামনে। মন্দিরের পরিবেশটি বেশ সুন্দর এবং পরিচ্ছন্ন। চাইলে কিছুটা সময় এই মন্দির চত্বরের অসাধারণ এই মূর্তিগুলো দেখে কাটাতে পারেন। এটুকু বলতে পারি আপনার খুবই ভালো লাগবে। মন্দিরের সামনের পুকুরের জলেও বেশ বড় সাইজের মাছ আমাদের চোখে পড়ল। কাঠগোলা বাগান চত্বরে কিছুটা সময় কাটিয়ে এবারে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। মিনিট 5-এর মধ্যেই পৌঁছে গেলাম সে সময়কার বিখ্যাত ধনী জগৎ শেঠের বাড়িতে। টিকিট কেটে ভিতরে প্রবেশ করলে প্রথমেই দেখতে পাবেন বড় বড় অক্ষরে লেখা হাউস অফ জগৎ শেঠ। আপনাদের একটু জানিয়ে রাখি, অষ্টাদশ শতকে বাংলার ইতিহাসে বিখ্যাত ধনী জগৎ শেঠ কিন্তু কোনো একজন ব্যক্তি নয়। জগৎ শেঠ হলো এই ধনী পরিবারের পারিবারিক উপাধি। জৈন ধর্মে বিশ্বাসী জগৎ শেঠরা আদতে বাংলার মানুষ নন। তাদের আদি নিবাস ছিল রাজস্থানের যোধপুরে। চলুন এবারে আপনাদের একটু ঘুরে দেখাই এখানকার গুপ্ত ঘরগুলি, যে ঘরগুলিতে বহুমূল্য আসবাবপত্র, ব্যবহৃত দ্রব্যাদি ও অস্ত্রশস্ত্র রাখা আছে। এগুলি হলো তখনকার দিনের ব্যবহৃত মোটরসাইকেল। তবে ক্যামেরা অ্যালাউ না থাকার জন্য আপনাদের ভালোভাবে দেখাতে পারলাম না। জগৎ শেঠের বাড়ির সংগ্রহশালাতে বেশ কিছুটা সময় কাটিয়ে এবারে আমরা চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। মুর্শিদাবাদের আকাশ বাতাসে যেন ইতিহাসের গন্ধ মেখে আছে। না জানি কত অজানা ইতিহাস ছড়িয়ে আছে এদিক ওদিক। আর এসব ভাবতে ভাবতে এবারে আমরা পৌঁছে গেলাম এই নসিপুর রাজবাড়িতে। এখানকার টিকিট মূল্য 20 টাকা। রাজবাড়ির ভিতরে প্রবেশ করে প্রথমেই আমাদের নজরে পড়ল বড় বড় এইসব সেকালের বিল্ডিং, যার গা থেকে পলিস্টার খসে খসে পড়ছে। প্রবেশের মুখেই রয়েছে বজরংবলীর এই মূর্তিটি। প্রণাম নিবেদন করে আমরা এগিয়ে চললাম রাজবাড়ির ভিতরের দিকে। এই রাজবাড়িটি নির্মাণ করান রাজা দেবী সিংহ। নবাবী আমলের অবসানের পরে ব্রিটিশ শাসনকালে যেসব ব্যক্তি জমিদারিত্ব লাভ করেছিলেন তাদের মধ্যে রাজা দেবী সিংহ ছিলেন অন্যতম। 1756 সালে তিনি পানিপথ থেকে এখানে আসেন ব্যবসা সংক্রান্ত কারণে। পরে ব্রিটিশদের আনুগত্যে ট্যাক্স কালেক্টর হিসেবে কাজ শুরু করেন, আর সেই কাজ ভালোভাবে সম্পন্ন করেন, আর পরে হয়ে যান হেড কালেক্টর। এভাবেই তিনি থেকে যান বাংলায় আর এই রাজবাড়িটি নির্মাণ করেন।
পরবর্তীকালে 1865 সাল নাগাদ রাজা কীর্তিচন্দ্র সিংহ বাহাদুর এই রাজবাড়িটি সম্প্রসারণ করেন। এখানে আপনি অনেকগুলি কোষ্ঠী পাথরের দুষ্প্রাপ্য ভগবানের মূর্তি দেখতে পাবেন। রাজবাড়িতে কিছুটা সময় কাটিয়ে এবারে আমরা চলে এলাম পাশেরই এই নসিপুর আখড়াতে। টিকিট কেটে ভিতরে প্রবেশ করে প্রথমেই আপনার নজরে পড়বে এই পেতলের রথটি। রথযাত্রার সময়ে এই রথটিকে সুসজ্জিত করে নগর পরিক্রমাও করা হয়। এই আখড়াটি ছিল রামানুজ সম্প্রদায়ের সাধুদের আস্তানা। তাদের মধ্যে যিনি চিরকুমার থাকতেন তিনিই হতেন এখানকার সেবায়েত। ঝুলন যাত্রার সময়ে এখানে বেশ বড় মেলাও বসে, আর সাথে যাত্রাপালাও। ভিতরে এসে প্রথমেই আপনারা দেখতে পাবেন আগেকার দিনের এই 4 হুইলার গাড়িটি। গাড়িটিকে কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করেই এখানে রাখা হয়েছে। লোকমুখে প্রচলিত আছে যে এই গাড়িটিকে সে সময় মাত্র 80 টাকা দিয়ে কেনা হয়েছিল। এবারে আমরা প্রবেশ করছি এখানকার প্রধান মন্দিরে। এই ঠাকুর দালানটি কিন্তু বেশ বড়, আর চারিদিকে মন্দিরাজি দিয়ে বেশ ঘেরা রয়েছে। ভেতরে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ, রাধারানী ও গৌরাঙ্গের বিগ্রহ। মহন্ত আখড়া থেকে বেরিয়ে এবারে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। চলার পথে রাস্তার ডান পাশে আমাদের চোখে পড়ল নবাব মির্জাফরের বাড়ির প্রধান গেটটি। এটাকে নেমোখারাম দরজাও বলা হয়। গেটের ভিতরে নবাবের বংশধররা এখনো বসবাস করছেন, সে কারণে এর ভেতর প্রবেশ করা সম্পূর্ণরূপে নিষেধ। নেমোখারাম দরজা দেখে এবারে আমরা চলে এলাম পাশেরই এই 1100 কবরস্থানে। এখানকার টিকিট মূল্য 10 টাকা। এটি নবাব মির্জাফর ও তার বংশধরদের ঐতিহাসিক কবরস্থান। এই স্থানটি কিন্তু খুবই সুরক্ষিত, আর তাছাড়া এখানে দেখভালের জন্য অনেকগুলি লোকজন রয়েছে। কিছুটা সময় এখানে কাটিয়ে এবারে আমরা চললাম আমাদের নেক্সট স্পটের উদ্দেশ্যে। মিনিট তিনেকের মধ্যেই পৌঁছে গেলাম আজিমুন্নেসা বেগমের জীবন্ত সমাধির সামনে। নবাব বেগমদের জীবন যেমন রহস্যময় ছিল, তেমনি বেশ কিছু নবাব ও বেগম কুখ্যাত ছিলেন তাদের নিষ্ঠুরতা ও ক্রূরতার কারণে। সেরকমই ছিলেন বেগম আজিমুন্নেসা, যে নারীর কঠোর হৃদয় দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন তার পিতা মুর্শিদ কুলি খাঁ ও স্বামী সুজাউদ্দৌলা। কথিত আছে বেগমের কোনো এক দুরারোগ্য ব্যাধি নিরাময়ের জন্য হাকিম সাহেব তাকে প্রতিদিন একটি করে বাচ্চার কলিজা খাওয়ার পরামর্শ দেন, আর কিছুদিনের মধ্যে বেগম সুস্থ হয়ে যান। তবে তার কলিজা খাওয়া নেশায় পরিণত হয়। একথা নবাব জানতে পেরে তাকে এখানে জীবন্ত সমাধি দেন। আজিমুন্নেসা বেগম মনে করতেন তার সমাধির উপর পুণ্যবান মানুষের পায়ের ছাপ পড়লে তাদের চরণস্পর্শে তার সমস্ত পাপ স্খলন হয়ে তিনি মুক্তি লাভ করবেন। প্রতিদিন এখানে প্রচুর মানুষ আসেন এই জীবন্ত কবরটিকে দেখার উদ্দেশ্যে। তবে তাদের চরণস্পর্শে বেগমের মুক্তিলাভ ঘটেছে কিনা জানা নেই, কিন্তু তার জীবদ্দশায় করা কুকীর্তির কথা শুনলে সকলেই শিহরিত হন। এই চত্বরে কিছুটা সময় কাটিয়ে আমরা রওনা হলাম হাজারদুয়ারির উদ্দেশ্যে। ঘড়িতে প্রায় 2টো বাজার কারণে আমরা হাজারদুয়ারি সংলগ্ন এই হোটেলে চলে এলাম দুপুরে লাঞ্চ করতে। এই চত্বরে আপনি অনেকগুলি হোটেল পেয়ে যাবেন, যেখান থেকে আপনি আপনার দুপুরের লাঞ্চটি করতে পারবেন। এখন মাছ ভাত সহযোগে আমরা সেরে নিচ্ছি আমাদের লাঞ্চ।
খাওয়া দাওয়া শেষ করে আমরা পৌঁছে গেলাম হাজারদুয়ারিতে। গেটের মুখে রয়েছে হাজারদুয়ারি মিউজিয়ামের টিকিট কাউন্টার। এখানকার টিকিট মূল্য জন প্রতি 30 টাকা। ভিতরে প্রবেশ করে প্রথমেই আপনার নজরে পড়বে বিশালাকার এই হাজারদুয়ারি প্যালেসটি। মুর্শিদাবাদের দর্শনীয় স্থানগুলির মধ্যে সবার উপরে রয়েছে এটি। অনেকেই মনে করেন হাজারদুয়ারি প্যালেসটি নির্মাণ করিয়েছিলেন সিরাজউদ্দৌলা, যেটি একেবারেই ভুল। 1829 সালে নবাব নাজিম হুমায়ুন যা হাজারদুয়ারি প্যালেসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, আর এই গোটা স্থাপত্যের রূপকার ছিলেন ডানকান ম্যাকলিওড। দেখলেই বোঝা যায় এই প্রাসাদের স্থাপত্যশৈলী ইউরোপীয় ঘরানার। বিশেষ করে ইটালীয় রীতির সৌধগুলির সঙ্গে হাজারদুয়ারির অনেক মিল পাওয়া যায়। হাজারদুয়ারি প্যালেসের নামের অর্থ হল হাজার দরজা বিশিষ্ট একটি রাজপ্রাসাদ। অবশ্য দরজাগুলির মধ্যে 100টাই নকল দরজা, তবে হঠাৎ দেখলে বোঝা খুবই মুশকিল। শত্রুদের বিভ্রান্ত করার জন্যই এই নকল দরজাগুলি বানানো হয়েছিল। সাধারণভাবে প্রাসাদটি হাজারদুয়ারি নামে প্রচলিত হলেও নবাব হুমায়ুন যা একে বড়কুঠি নামেই ডাকতেন। বর্তমানে এটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অন্তর্গত। প্যালেসের মিউজিয়ামে বাংলার নবাব, অভিজাত ও ব্রিটিশদের ব্যবহৃত ও শৌখিন নানা জিনিসপত্র স্থান পেয়েছে। রয়েছে তখনকার দিনের ব্যবহৃত আসবাবপত্র, বিখ্যাত শিল্পীদের আঁকা ছবি, নবাবী আমলের বই ও পুঁথিপত্র। 2000-এরও বেশি অস্ত্রের সম্ভার রয়েছে এখানে। তার মধ্যে পলাশির যুদ্ধে ব্যবহৃত অস্ত্র যেমন দেখা যায়, তেমনি রাখা আছে সেই ছুরি যা দিয়ে মোহাম্মদ বেগ সিরাজউদ্দৌলাকে হত্যা করেছিলেন। এছাড়াও দেখতে পাবেন আরও অনেক কিছু, যা বলে শেষ করা যাবে না। শুক্রবার বাদে সপ্তাহে প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 4:30 পর্যন্ত এই মিউজিয়ামটি খোলা থাকে। হাজারদুয়ারির সোজাসুজি সামনেই রয়েছে পশ্চিমবঙ্গের বৃহত্তম এই ইমামবাড়া। সিরাজউদ্দৌলা নির্মিত কাঠের ইমামবাড়াটি আগুনে ভস্মীভূত হয়ে যাওয়ার পরে 1847 সালে নবাব নাজিম ফেরাদুনজার আমলে প্রায় 6 লক্ষ মুদ্রা ব্যয়ে সৈয়দ আলী খাঁর তত্ত্বাবধানে এটি নির্মিত হয়েছিল। ইমামবাড়াটিও বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অন্তর্গত। এর ভিতরে অনেকাংশ জুড়ে রয়েছে প্রার্থনা স্থল, আর কেন্দ্রস্থলে গম্বুজ সমন্বিত মদিনা। প্রতি বছর মহরমের সময়ে প্রচুর মানুষ এখানে আসেন এই নিজামত ইমামবাড়া দেখতে। হাজারদুয়ারি প্যালেস ও ইমামবাড়ার মধ্যবর্তী জায়গাতে রয়েছে এই মদিনা মসজিদ। এটি নির্মাণ করিয়েছিলেন নবাব সিরাজউদ্দৌলা। ইমামবাড়ার পাশাপাশি এই মসজিদের নিচে রয়েছে মক্কা মদিনার পবিত্র মাটি। গরিব মুসলমান রাজ্যবাসী, অর্থাভাবে যাদের মক্কায় হজ করতে যাওয়া সম্ভব নয়, তাদের কথা ভেবে নবাবের নির্দেশে এই মসজিদের নিচে মক্কা মদিনা থেকে আনা মাটি দিয়ে পূর্ণ করা হয়েছিল। মসজিদের পাশেই বেদির উপর বাঁধানো রয়েছে এই বাচ্চাওয়ালি তোপ। নবাব হুমায়ুন যার আমলে এই বিশালাকার কামানটি ভাগীরথী নদীর গর্ভ থেকে উদ্ধার করা হয়। ঢাকার বিশিষ্ট কারিগর শ্রী জনার্দন কর্মকার 1647 সালে 18 ফুট দৈর্ঘ্যের এই কামানটি তৈরি করেছিলেন। শোনা যায় কামানটি কেবলমাত্র একবার চালানো হয়েছিল এবং চালানোর পরে প্রায় 10 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বিশাল শব্দ উৎপন্ন হয়, যার প্রভাবে নিকটবর্তী গর্ভবতী মহিলারা গর্ভপাত করেন। সেই থেকে কামানটির নামও হয় বাচ্চাওয়ালি তোপ, যদিও এরপর থেকে কামানটি আর ব্যবহৃত হয়নি। কামানটির সামান্য দূরেই রয়েছে এই ঘড়িঘর, যা বিগ বেন অফ মুর্শিদাবাদ নামেও পরিচিত। বহু অজানা ইতিহাসের সাক্ষ্য বহন করে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। হাজারদুয়ারি স্থপতি ডানকান ম্যাকলিওডের বাঙালি সহকারী সাগর মিস্ত্রির নকশাতেই গড়ে ওঠে এই সুদৃশ্য ঘড়িঘর। ঘড়িটির মুখ পশ্চিমমুখী। ভাগীরথী নদীতে চলাচলকারী যাত্রীবাহী নৌকা ও সহযাত্রীদের সুবিধার্থে এই প্রতিষ্ঠা বলে মনে করা হয়। এই চত্বরের পশ্চিম পাশে রয়েছে হলুদ রঙের এই সুদৃশ্য মসজিদটি। মসজিদের পাশ দিয়ে গড়ে উঠেছে অনেকগুলি দোকানপাট, যেখান থেকে আপনি আপনার ঘর সাজাবার নানা ধরনের সামগ্রী পেয়ে যাবেন। হাজারদুয়ারির পশ্চিম পাশে বহমান এই ভাগীরথী গঙ্গাতেই সে সময় ভেসে থাকত বহুদার যুক্ত নবাবী নৌকা। নবাবরা তাদের বেগমদের নিয়ে যাতায়াত করতেন রাজমহল, ঢাকা কিংবা কলকাতায়।
নদীর ঘাট এখনও রয়ে গিয়েছে, তবে রাজকীয় নৌকাগুলি আজ শুধুই স্মৃতি মাত্র। একসময় এইসব নবাবী স্থাপত্যশৈলীর জৌলুস ছিল চোখে পড়ার মতো। প্রধান ফটক সবসময় থাকতো কড়া নিরাপত্তায় মোড়া। ফটকগুলিতে থাকতো নহবতখানা, যেখানে বিখ্যাত শিল্পীরা সকাল সন্ধ্যা সানাই বাজাতেন। আজ আর সেসব কিছুই নেই, শুধু ইট কাঠ পাথরে নবাবী আমলের ইতিহাস বয়ে নিয়ে চলেছে তাদের স্থাপত্যশৈলী। আর গোটা শহরের গায়ে লেগে আছে ষড়যন্ত্রের গল্প। লুকিয়ে আছে দক্ষ প্রশাসক নবাব মুর্শিদ কুলি খাঁয়ের দাপট, নবাব আলীবর্দী খাঁয়ের চতুর্য, কিংবা পলাশির যুদ্ধের পর বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার অসহায়তার কথা, যার কিছুটা স্পষ্ট চিত্র পরিলক্ষিত হয় পর্যটকদের কাছে হাজারদুয়ারি প্যালেস, ইমামবাড়া, জাহানকোষা ও বাচ্চাওয়ালি তোপ ইত্যাদির মাধ্যমে। এই ছিল আমাদের একদিনের মুর্শিদাবাদ ভ্রমণ। তবে যদি আপনি আর একটা দিন বেশি থাকেন, তাহলে অবশ্যই এখানকার মতিঝিল পার্ক, হীরাঝিল, যেখানে সিরাজউদ্দৌলার সমাধি আছে, অবশ্যই দেখবেন। মুর্শিদাবাদের ভ্রমণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন, তাহলে আরও ভালো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।